নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘন্টাখানেক বাংলার কথার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, ঘন্টাখানেক বাংলার কথা কিন্তু বাংলার মানুষের কথা বলে। বাংলার মানুষের যে খবর জানা দরকার, জানাবার দরকার, আলোচনা দরকার, বিশ্লেষণ দরকার, সেটাই কিন্তু ঘন্টাখানেক বাংলার কথায় আমরা প্রতিটি পর্বে আপনাদের সামনে তুলে ধরি। এখন আগুন আতঙ্কে কিন্তু আমরা প্রত্যেকে, অর্থাৎ আপনারা প্রত্যেকে কিন্তু আতঙ্কিত, আগুন আতঙ্কে আতঙ্কিত। কেন বললাম? কারণ তারাপীঠের পর মির্জা গালিব স্ট্রিট, খাস কলকাতায় কিন্তু যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেইটা নিয়ে কিন্তু আমরা একটু ডিটেল অ্যানালিসিস করতে চাই এবং তথ্য তুলে ধরতে চাই। যে ব্লেম গেম চলছে এখন, সে বলছে তার দোষ, আর তারা বলছে তার দোষ। এই যে ব্লেম গেম, আলটিমেটলি সাফরার কিন্তু সাধারণ মানুষ হচ্ছেন। সে বাংলাদেশি হোক, ভারতীয় হোক, আমাদের রাজ্যের হোক, রাজ্যের বাইরের হোক, যেখানকার হোক, মানুষ মারা যাচ্ছে, এটাই কিন্তু বটম লাইন। এর রেমেডি কোথায়? আসল গলত কোথায়? কারা অ্যাকচুয়াল দায়ী এবং কিভাবে এখান থেকে আমরা নিষ্কৃতি পাবো, এটাই কিন্তু আমাদের মেন প্রায়োরিটি আপনাদের দেখানোর এবং বোঝানোর। এই নিয়ে আমাদের প্রথম পার্ট থাকবে এবং প্রথম পার্টে আমরা এটা নিয়ে অ্যানালিসিস করব। কিন্তু আমরা অনুষ্ঠান শুরু করবার আগেই কারা আছেন আজকের প্যানেলে, তার আগেই ব্যাক টু ব্যাক আপনাদের দেখাবো। আপনারা দেখেছেন আগে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং ঠিক তার পাশেই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। ব্যাক টু ব্যাক ডাবল উইন্ডোতে আমরা দেখাবো এই ব্লেম গেমের আরো একটি এক্সাম্পল। দেখুন, সম্ভব নয়। ১০০ দিনের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম। কলকাতার মধ্যে কে ২ নম্বরি করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে ১০টা গেস্ট হাউস চালাচ্ছে? এটা সম্ভব নয়। ইট টেকস টাইম। আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে কেন? এটা তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছেন। সিএসসি কি করে পারমিশন দিল? পদক্ষেপ হচ্ছে এই ধরনের হোটেল, স্পেশালি এই এলাকাতে আপনি জানেন প্রচুর এরকম হোটেল আছে যারা ট্রেড লাইসেন্স আগে রেজিম থেকে নিয়েছে। ট্রেড লাইসেন্স নেওয়ার কোনো যুক্তি নেই, তার মধ্যে তারা সামান্য মানে একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? এটাতে তো এই যে এগুলো হলো পলিটিক্স। মারা গেছে দিল্লির হোটেলেও তো মারা গেছে এই এই জুন মাসে। কত বড় একটা 22 জন 23 জন মারা গেছে। এটা একটা অল ইন্ডিয়া বেসে একটা এসওবি থাকা উচিত। আবার 1 বছর বাদে ধরুন আজকে 2 মাস হয়েছে ইলেকশনের জন্য আমরা কেউ কাজ করি, সবাই 2 মাস 3 মাস, আবার এই 3 মাস সরকার নেই, 6 মাস অলরেডি হয়ে গেছে। উনি এত দৌড়দৌড়ি করেন, এই হোটেলগুলো ঘুরতে পারতেন। সেটা বলা আমার উদ্দেশ্য না, কারণ কারোর পক্ষে এটা সম্ভব না। আর ট্রেড লাইসেন্স এখন অনলাইনে যে কেউ ট্রেড লাইসেন্স পেতে পারে। ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয়। কিন্তু সুতরাং এই দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না। দেখুন, আমরা কিন্তু পাশাপাশি একদম ব্যাক টু ব্যাক পাশাপাশি ডাবল উইন্ডোতে চালালাম রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। সেই যে প্রথমে বললাম পর্ব শুরু করবার আগেই ব্লেম গেম, কিন্তু রেমেডি কোথায়, আসল গলত কোথায় এবং এর থেকে নিষ্কৃতি কিভাবে পাওয়া যাবে? কারা কারা আছেন আজকের প্যানেলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আজকে ঘন্টাখানেক বাংলার কথায় আমাদের সঙ্গে আছেন সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে আছেন প্রাক্তন ডিসি অর্থাৎ ডেপুটি কমান্ড্যান্ট ফায়ার সিআইএসএফ এর তপন দেবনাথ, এবং আমাদের সঙ্গে আছেন বিজেপি পন্থী আইনজীবী নীলাভ ব্যানার্জি। তিনজনকেই আজকের পর্বে আমরা স্বাগত জানাবো। প্রথমেই আমি মিস্টার দেবনাথ আপনাকে দিয়ে শুরু করব, কারণ আপনি প্রাক্তন ডিসি ফায়ার সিআইএসএফ এর। আমরা কিন্তু টেকনিক্যালি অ্যানালিসিস করে আপনাদের সামনে আজকে তুলে ধরবো যে এই ব্লেম গেম যেটা চলছে, যেটা শুনলেন, যেটা দেখলেন, আসল গলত কোথায় এবং রেমেডি কোথায়। তপন স্যার, আপনাকে আমি জিজ্ঞেস করব, বাংলার মানুষের অনুষ্ঠান প্রথমেই বললাম, এই যে এত হোটেল এবং এক একটা ফ্লোরে 5টা করে হোটেল, সিএসসি, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, অডিট রিপোর্ট, সবকিছু কিন্তু টেকনিক্যাল টার্ম আপনারা শুনলেন, আসল গলতটা কোথায় মিস্টার দেবনাথ? দেখুন, আসল গলদ খুঁজতে গেলে এবং প্রথমে আমাদের দেখতে হবে যে ট্রেড লাইসেন্স কারা দিয়েছে। প্রত্যেকটা ট্রেড লাইসেন্স দিতে গেলে তার আগে বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লিয়ারেন্স নিতে হয়।
পার্টিকুলারলি যেহেতু ফায়ার সেফটির ব্যাপারে বলা হচ্ছে, ফায়ার ডিপার্টমেন্ট এটা এনওসি দেবেন, কিন্তু এনওসি দেওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো রাখা হয় সেগুলো ফুলফিল করা হচ্ছে কি, এই ক্রাইটেরিয়াগুলো জেনারেলি ন্যাশনাল বিল্ডিং কোড অফ ইন্ডিয়া, এখন একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2026, তার মধ্যে ক্লিয়ার দেওয়া আছে ম্যান্ডেটরি ফায়ার প্রোটেকশন রিকোয়ারমেন্ট কি হবে, বেশ। অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন। তার মধ্যে যেমন এক্সটিংগুইশার, hydrant system, sprinkler system, down comer, etc., hose reel, plus fire detection and alarm system, very important. এছাড়া লাইফ সেফটি রিকোয়ারমেন্ট, এক্সিট রিকোয়ারমেন্ট, এক্সিট সাইনেজ, অল্টারনেট এসকেপ রুট, যেগুলো জেনারেলি ছোটোখাটো হোটেলে দেখা যায় একটাই এক্সিট রুট দেখে যায়, হুম হুম। এবং যদি কোথাও এসকেপ রুট, ফায়ার ইমার্জেন্সি রোড থাকে, সেটা লক করা থাকে। বেশ। ঠিক আছে, ওকে, সব কিছু ক্লিয়ার হয়ে গেল, পেয়ে গেল, কিন্তু দেয়ার আফটার এগুলো পারফেক্টলি ওয়ার্ক করছে কিনা, হুম। বিল্ডিং ওরা প্ল্যানে সব পাস করে দিল, যে বিল্ডার বা ওনার সে বললো আমি সব ফুলফিল করছি, লাইসেন্স পেয়ে গেল, তারপরে কি ইন্সপেকশন হচ্ছে। খালি ইন্সপেকশন করলে হবে না, অনেক জায়গায় দেখা গেছে যে অডিট করতে গিয়ে আমিও দেখেছি, এনওসি পেয়েছে, ল্যাপস হয়ে গেছে, আচ্ছা অডিট হচ্ছে না, অডিট হলো, অডিটের সময় সব ঠিক আছে, তারপরে দেখা গেল অডিট যে হয়ে গেল, তারপরে আর স্প্রিংকলার সিস্টেম কাজ করছে না, পাম্প কাজ করছে না, এক্সটিংগুইশার অবসোলেট হয়ে গেছে, সেগুলো আপডেট করা হচ্ছে না, রিফিল করা হচ্ছে না, এক্সিট ডোর লক করা থাকে। এগুলো দেখার জন্য কে দেখবে? সেই জন্য আপনার সারপ্রাইজ ভিজিটের দরকার। বেশ। সারপ্রাইজ ভিজিট আপনি অডিট করবো বলে গেলে হবে না, হুম। সেই জন্য স্পেশাল টিম থাকবে, যে কোনো সময় যে কোনো হোটেলে গিয়ে সারপ্রাইজ ভিজিট করে দেখবে সিস্টেম কাজ করছে, তাহলে কিন্তু সিস্টেমটা কাজ করবে। অডিট করে কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত সারপ্রাইজ ভিজিট না হচ্ছে, এবং যাদেরকেই ফল্টটি পাওয়া যাবে তাদেরকে বুক করতে হবে। বেশ, মিস্টার দেব, আমি একটু ইন্টারাপ্ট করে আপনাকে জিজ্ঞেস করবো, এই যে ধরুন 18 জন মানুষকে আমরা হারালাম, একটা তারাপীঠে, একটা কলকাতায়, এখনো কিন্তু ঘিঞ্জি প্রচুর প্রচুর হোটেল, অর্থাৎ এই সাদা স্ট্রিট বলুন, রয় স্ট্রিট বলুন, মির্জা গালি স্ট্রিট বলুন, এই যে ঘিঞ্জি, এবং এক একটা বাড়িতে, এক একটা বাড়ির ভেতরে কিন্তু হোটেল গজিয়ে উঠেছে। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি মন্ত্রীর কথা শুনলেন এবং তার সঙ্গে প্রাক্তন মেয়র, এর ঘাড়ে দোষ দিচ্ছে, সে তার ঘাড়ে দোষ দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আসল দোষ, এর থেকে নিষ্কৃতি, রেমেডি কিভাবে পাওয়া যাবে? এটা কিন্তু জানা খুব দরকার বাংলার মানুষের। বলবেন। দেখুন, রেমেডির একটা হলো, ফার্স্ট আমরা যারা যারা হোটেল ওনার আছে তাদের প্রাইমারি রেসপন্সিবিলিটি থাকা দরকার। ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে আমার যারা গেস্ট আসছে তাদের লাইফ সেফটির ব্যাপারে তারা দেয়ার অ্যাওয়ার, আর ওরা চিন্তা করছে কিনা। বেশ। জেনারেলি দেখা যাচ্ছে যে আমার কাস্টমার আসছে হোটেলে, আমার ইনকাম হচ্ছে, দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দি সেফটি অফ দি গেস্ট। ওকে। এইটা। তারপর 2 নম্বর হলো আমাদের যারা আমরা তো হোটেল সব বন্ধ করতে পারি না, রিকোয়ারমেন্ট আছে, যারা রেসপন্সিবল, যে অফিসিয়ালস, যে ডিপার্টমেন্ট রেসপন্সিবল আছে, ম্যাক্সিমাম কেসে দেখা যাচ্ছে দে আর রিঅ্যাক্টিভ। ওকে। রিঅ্যাক্টিভ হলে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আগুন লেগে গেছে তারপরে আমরা এদিকে একে ব্লেম করছি, সেটা করলে হবে না। প্রোঅ্যাক্টিভ হতে হলে, যে বললাম, সারপ্রাইজ ভিজিট, ইলেকট্রিক্যাল অডিট, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের জন্য হচ্ছে, যেমন বলছিলেন যে এসি একটা জায়গায় 4টে লাগানো হচ্ছে, যেটা এবার তো ওভারলোডিং হলে জেনারেলি ন্যাচারালি ফায়ার হবেই। একদম। সেই সারপ্রাইজ ভিজিটটাও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে করাতে হবে। না, তার মানে আপনি বলছেন যে এই দুটি ক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি এক্সিট বন্ধ ছিল, যেরকম ইমার্জেন্সি তথ্য এক্সিট পাওয়া তো যাচ্ছে। লাইফ সেফটি রিকোয়ারমেন্টে ইমার্জেন্সি এক্সিট ম্যান্ডেটারি। বেশ। যদি লক করে রাখার কোনো দরকার নেই, ফায়ার ডোর যখন থাকবে ইমার্জেন্সি এক্সিটে, প্যানিক বার্ড সিস্টেম যদি এবং থাকে, ফায়ার অ্যালার্ম কাজ করেনি, ফায়ার এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। না, এটাকে না কাজ করার একই কারণ বললাম। ওকে। অডিটের সময় সব ঠিকঠাক রাখলো, বেশ। তারপরে 2 বছর পরে অডিট হলো, এর মধ্যে আর কোনো সিস্টেম কাজ করছে না, ওরা করাচ্ছেও না সিস্টেম। সেটার জন্য সারপ্রাইজ ফ্রিকোয়েন্টলি ভিজিট করতে হবে। লোকাল ফায়ার ব্রিগেডে যারা আছে, লোকাল
অফিসার ইনচার্জ যে আছেন ওনার প্রোগ্রাম থাকবে, আমি মাসের মধ্যে এই হোটেলগুলোতে আমি সারপ্রাইজ ভিজিট করব, সেই ভিজিট হচ্ছে না বলে কিন্তু এটা হচ্ছে। বেশ, আমি আপনার কাছে আসবো। কৌস্তবদা, কিভাবে দেখছেন এই যে আগুন নিয়ে কিন্তু এই মুহূর্তে মানুষ আতঙ্কিত? বলুন। প্রথম আমি বলবো যে ব্লেম গেমের রাজনীতি বন্ধ করতে হবে। এ ওর আমলকে বলবে, সে তার আমলকে বলবে, এই কারণে কিন্তু মানুষ বিজেপিকে ভোট দেয়নি। তৃণমূল 15 বছরে খুব খারাপ জায়গা তৈরি করেছে পশ্চিমবাংলায়, সেই কারণে মানুষ পরিত্রাণ পেতে বিজেপিকে ভোট দিয়েছে। একের পর এক ঘটনা বিজেপি সরকারে আসার পর 3 মাসের মধ্যে একের পর এক ঘটনা ঘটছে। স্যার যে কথাগুলো বললেন, উনি ফায়ার বিশেষজ্ঞ, উনি কথাগুলো বললেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সারপ্রাইজ ভিজিট। না শুধু ভিজিট, উনি কথাটা কি বলার চেষ্টা করেছেন একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে চোর পালালে বুদ্ধি বাড়ে যেন ঘটনা না হয়। আমরা আসলে সাংবাদিক থেকে শুরু করে, মিডিয়া হাউস থেকে শুরু করে, রাজনৈতিক নেতারা থেকে শুরু করে, আমরা জানি যা খুশি বলে দিলে হবে, 3 দিন বাদে এই ইস্যুটা আর ইস্যু থাকবে না, পরের ইস্যুতে মানুষ চলে যাবে। কাজেই দ্রুত ওই টিকি টাকার মতো, স্পেনের ফুটবলের মতো দ্রুত পাস গেম খেলতে হবে। ওর বলে পাস দিয়ে দাও, ওর বলে পাস দিয়ে দাও, তারপর এজেন্ডাটা চলে যাবে, কিন্তু প্রাণ যাবে মানুষের। তাহলে কথাটা কি? কথাটা হচ্ছে একাংশের অবৈধ ব্যবসায়ী, তার সাথে পুলিশের নেটওয়ার্ক, আর তার সাথে ফায়ার ব্রিগেডের এক্সপার্টদের নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক 15 বছরে চলেছে। অতীতে এটা হয়নি, আমি কথা দাবি করছি না। বামফ্রন্ট সরকারের সময় কোথাও আগুন জ্বলেনি, এটা আমি দাবি করছি না, কিন্তু শেষ 15 বছরে ফায়ার ব্রিগেড দপ্তরের কাজ হয়েছে শুধু হোটেল ব্যবসায়ীদের কাছ থেকে। শুধু পশ্চিমবাংলায় 6 কোটি টাকা তোলে ওরা একদিনে। কোন দিন জানেন? সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন। ফায়ারের কাজ হচ্ছে শুধু আপনি টাকা দেবেন, ফায়ার লাইসেন্স হয়ে যাবে, রেমিডি নেই। আপনার সাংবাদিক তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, আমি দেখেছিলাম, অন্য সাংবাদিকরাও আমি দেখেছিলাম, আপনার চ্যানেল, অন্য চ্যানেলকেও দেখছিলাম। আমি জিজ্ঞেস করছি আপনার ফায়ার এক্সিটটা, মানে ফায়ার এক্সিট আছে? বলছে হ্যাঁ আছে, ছাদ। বলছে কি বলছেন? বলছে হ্যাঁ, সরু সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেলেই হবে। এখন তারপর দেখছি হোটেল মালিক যে অ্যাসোসিয়েশনের তারাপীঠে, সে বলছে বন্ধ করে দেওয়া কোনো সলিউশন নয়। আরে তাহলে তো যে কোনো সময় মানুষ মারা যাবে। মির্জা গালিব স্ট্রিটে যে ঘটনা ঘটলো, তার ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে ফায়ার ব্রিগেডের অফিস, একদম ঢিল ছোড়া দূরত্বে। সেখান থেকে ফায়ার ব্রিগেড আসতে পারলো না। আর অগ্নিমিত্রা পল, আমি তো ওনাকে দেখে বুঝতে পারি না উনি মন্ত্রী আছেন না এখনো বিরোধী দলের নেতা আছেন। রাস্তায় নেবে পুলিশ সাথে নিয়ে যেভাবে চমকানি ধমকানি করছেন মন্ত্রী হিসেবে, খুব না বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। এক্ষুনি তো আজকে যা পশ্চিমবাংলায় দেখলাম, আজকে তো প্রায় 65টা জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে মানুষ, মহিলারা, সাধারণ মহিলারা রাস্তায় নেমে গেছে। তাহলে এখন কথা হচ্ছে, উনি বলছেন কি ববি হাকিমের জন্য হয়েছে। আর ববি হাকিম কোথায় আছে? ববি হাকিম তো অর্ধেক শুভেন্দু অধিকারীর পকেটে ঢুকে আছেন, ভালো তৃণমূল হয়ে দিব্যি আছেন। ইন্টারন্যাশনাল স্মাগলার, মানুষ কি মনে করেছিল? মানুষ মনে করেছিল তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এখন ইন্টারন্যাশনাল স্মাগলার, কি তার নাম? আমি নামের মধ্যে গেলাম না। সুকান্ত বাবু যাকে ইন্টারন্যাশনাল স্মাগলার বলেছিল, ভাইপোর কাছে টাকা পাঠায়, স্মাগলিং করে, সে রাতারাতি তৃণমূলের এমপি থেকে বিজেপির এমপি হয়ে গেল। আর এখন আমি বলছি যে এখন লোকে এখন বলছে কি জানেন তো, ওই যে বিজেপি রাজ্য সভাপতি, ওনার নাম এখন হচ্ছে বিবেক, ওনার নাম বিবেক। বিবেকের মতো উনি মাঝে মধ্যে বানিয়ে দেন কি সেগুড়ে বোল্ডার, কাউকে নেবো না, সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার। তারপর দেখা গেল সিপিএম কি কার হাত ধরে বলেছিলেন, তারপর নিজে গিয়ে জুন মালিয়া হাত ধরলেন। আর এক্ষুনি আপনি খবর দেখান, একটু আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে জুন মালিয়া গিয়ে উপস্থিত হয়েছে। পারিবারিক সম্পর্ক আছে, সবার সাথে সবার পারিবারিক সম্পর্ক আছে, সবার সাথে সবার পারিবারিক, সে পারিবারিক সম্পর্ক কি সুন্দর দেখছি আমরা, কি সুন্দর দেখছি। 20 জন এমপি যাদের হয়ে যারা তোলা তুলেছেন তাদের ডিম ছুটছেন, 8.5 টাকা ডিমের দাম হয়ে যাচ্ছে। আর এই 20 জন এমপি সুন্দর এনসিপিআই হয়ে বিজেপিতে ঢুকে পড়ছে, পারিবারিক সম্পর্ক আছে বোধহয়। বেশ, বিবেকের ভূমিকা নিচ্ছেন। আমি লাস্ট কথা, আমার একটা লাস্ট কথা, সেটা হচ্ছে যে আমি শুধু রাজনীতির কচকচানির কথা বলছি না, আমি বলছি ফায়ার ডিপার্টমেন্টের ভূমিকা নেই। একের পর এক ঘটনা এরকম ঘটছে, সরকারকে ব্যবস্থা নিতে হবে, সরকারকে অ্যাক্ট করতে হবে। সেই কারণে কিন্তু মানুষ ভোট দিয়েছে। বেশ, আমি 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 মিস্টার দেবনাথ আপনার কাছে আসার আগে আমি মিস্টার দেবনাথকে জিজ্ঞেস করবো যে এই যে কোস্ট যেটা স্পেসিফিক ভাবে বলছেন, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে ইমার্জেন্সি এক্সিট কিন্তু এটা খুব বড় রোল প্লে করে? এটা নিয়ে কোনো সংশয় নেই, কোনো ডাউট নেই। দুটি ক্ষেত্রেই কিন্তু আমরা দেখলাম সেটা কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন্ড হয়নি। এই গাফিলতি যদি হোটেল কর্তৃপক্ষের হয়, সেক্ষেত্রে প্রশাসনও তো সেম ভাবে একইভাবে দোষী। মিস্টার দেবনাথ, না, আমি আপনাকে প্রথমে বলেছি, দেখেন হোটেলের মালিক যারা আছে
তারা যদি মনে করে যে আমার গেস্ট যারা আছে তাদের আমার লাইফ সেফটি দেখা প্রায়োরিটি, তাহলে ওরা কখনোই লক করে রাখবে না। ওদের অ্যাওয়ারনেসটা দরকার। 2 নম্বর যেটা সারপ্রাইজ ভিজিট করতে হবে, স্পেশাল টিম রাখতে হবে, ওদের গিয়ে দেখবে যে হোটেল এগুলো এমার্জেন্সি এক্সিটগুলো বন্ধ আছে কিনা, লক থাকে কিনা। অ্যাকচুয়ালি এমার্জেন্সি এক্সিটে লকিং সিস্টেম থাকাই উচিত না। লকিং সিস্টেম যেটা বলি আমরা প্যানিক বারে লক হবে, ভিতর থেকে লক করা যাবে, বাইরের থেকে লক করা যাবে না। ভিতর থেকে প্যানিক বার চাপলেই গেট খুলে যাচ্ছে, সেখানে লকিংয়ের কোনো ব্যাপার নেই। ওরা আর 3 নম্বর হলো যে ইমার্জেন্সি এক্সিট অ্যাকচুয়াল এনবিসি পার্ট 4 দেখে যদি আমাদের হোটেলের এগুলো লাইসেন্স দেওয়া হয়, তাহলে কিন্তু ওই প্রবলেমগুলো আসে না। আপনার ধরুন সেটব্যাক এরিয়া, যেটা এনবিসি পার্ট 4 বলছে, একটা হোটেল বিল্ডিং হলে তার চারপাশে কতটা ডিস্টেন্স মেনটেন করতে হবে তাকে এই বিল্ডিং থেকে ফায়ার অন্য বিল্ডিংয়ে স্প্রেড করবে না, বেশ, সেই ডিস্টেন্সটা মেনটেন হচ্ছে কিনা দেখতে হবে লাইসেন্স দেওয়ার আগে। এরপর হলো অ্যাক্সেস অফ ফায়ার ইকুইপমেন্টস। ফায়ার ইকুইপমেন্টের অ্যাক্সেস যদি না থাকে তাহলে ফায়ারের গাড়িগুলো যেতে পারছে না। 3 নম্বর হচ্ছে যেই লাইফ সেফটি রিকোয়ারমেন্ট যেগুলো আছে, এগুলো অ্যাসেম্বলি পয়েন্ট, রিফিউজ এরিয়া, যদি হাই রাইজ বিল্ডিং হয় তার একটা রিফিউজ এরিয়া থাকবে, রাইট, সেই রিফিউজ এরিয়াগুলো রাখা হচ্ছে কিনা, আছে কিনা সেটা দেখা দরকার। রাইট, এরপরে এক্সিট সাইনেজ, যেগুলো আপনার যদি টোটালি ডার্ক হয়ে যায়ও, কিন্তু সাইনেজ একটু ফটোলুমিনেসেন্ট সাইনেজ হয়, যেটা অন্ধকারেও দেখা যাবে। আবার এদিকে সাইনেজ আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্মোক হচ্ছে, লোক যেতে পারছে না, রাস্তা খুঁজে পাচ্ছে না, সে এক্সিট সাইনেজগুলো থাকে না। তারপরে ধরুন ক্যাবেল সিলিং, যে ফ্লোর টু ফ্লোর ডাক্টগুলো আছে, যে ডাক্টগুলো ভার্টিক্যাল, যেখান দিয়ে আপনার ক্যাবেল যাচ্ছে, অন্যান্য পাইপ যাচ্ছে, তো ফ্লোর টু ফ্লোর এই যে ক্যাবেলগুলো সিল করতে হবে, সেগুলো সিল হয় না। ওগুলো দিস অ্যাক্টস অ্যাজ এ চিমনি, নিচের ফ্লোরে আগুন লাগলো, চিমনির মতো ধোঁয়াটা পুরপুর করে দেখা গেলো যে 4টে ফ্লোর উপরে গিয়েও স্মোক ফিল্ড হয়ে গেছে। ওকে, এই তারপরে স্মোক আপনার এক্সজস্ট সিস্টেম, এই সিস্টেমগুলো লাইফ সেফটির জন্য খুব ইম্পর্টেন্ট। যেটা আগে আমি বলেছিলাম যে ফায়ার সেফটির অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম, তার সঙ্গে লাইফ সেফটি যেটা স্যার প্যাসিভ। আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করি, আমরা দর্শকদের জন্য এক্সক্লুসিভ আমাদের যে হ্যাঁ, NBC টেকনিক্যাল এক্সপ্লেনেশন আমরা দেখাচ্ছি আপনাদের সামনে, এই নিষ্কৃতি কোথায় এবং কিসের জন্য এত মানুষ আতঙ্কিত হয়েছে। দেখুন আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি টেকনিক্যালি আপনাদের সামনে এক্সপ্লেন করছি। মিস্টার দেবনাথ, নীলাভ আসবো তোমার কাছে পরে, বলুন বলুন মিস্টার দেবনাথ। দেখুন এনবিসি পার্ট, এটা কোনটা দেখাচ্ছে, এনবিসি পার্ট 4-এ ক্লিয়ার লেখা আছে। টেবিল 7-এ যদি যাই, আমরা দেখব প্রত্যেকটা বিল্ডিংয়ে যেরকম বিল্ডিং ক্লাসিফিকেশন করা আছে A to K পর্যন্ত, সেই ক্লাসিফিকেশনে ক্লাস এতে আসছে হোটেল, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের মধ্যেই হোটেল একটা পার্ট পড়ছে। বেশ, তার মধ্যে বেশ, ক্লিয়ার দেওয়া আছে বেশ, যে কোন কোন রিকোয়ারমেন্টগুলো ম্যান্ডেটারি। বেশ, আমি আবার আপনার কাছে আসবো, তার আগে নীলাভ তোমার কাছ থেকে রিয়াকশন নেবো। এখানে এই যে আগুন আতঙ্ক, অর্থাৎ দুটো এত ম্যাসাকারেস ঘটনা ঘটলো, তোমার অ্যানালিসিস কি? এবং আমরা দুজনেরই বাইট কিন্তু দর্শকদের সামনে তুলে ধরলাম, যেখানে মন্ত্রী এবং প্রাক্তন মেয়র, বলো। দেখুন, একটা জিনিস পরিষ্কার, বিগত 15 বছরের তৃণমূল সরকার আর তার আগে 34 বছরের সিপিএম এর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার যেভাবে দিনের পর দিন এই বাংলার বুকে বিগত 49 বছর ধরে পাপ করে গেছে, সেই পাপের ফল এইগুলো। বেশ, দিনের পর দিন টাকা খেয়ে সরকারি দপ্তরে বসে যেভাবে দুপক্ষের নেতারা এবং আধিকারিকদের দিয়ে সেখানে পরিস্থিতি না দেখে, সেখানে আদৌ কমার্শিয়াল প্লেস করার মতো জায়গা কিনা সেগুলো না দেখে রেসিডেন্সিয়াল এলাকায় হোটেল হয়েছে, কোনো ফায়ার এক্সিস্টিং সিস্টেম নেই, ফায়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেই, কারণ এগুলোর দিকে লক্ষ্যই দেওয়া হয়নি। এতদিন পশ্চিমবঙ্গে বিগত 49 বছরে কি কালচার চলেছিল? কালচারটা এটাই যে আপনি যান, টেবিলে পৌঁছন, আপনি যদি টাকা দিতে পারেন যা চাইবেন তাই পাবেন, এছাড়া তো আর কিছু না। টাকা দিতে পারলে আপনার যা চাইবেন আপনি সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, তাতে ভালো হোক মন্দ হোক দেখার তো দরকার নেই। এবং বিগত 15 বছরের তৃণমূল আমলে আমরা দেখেছি কারখানায় আগুন লেগে মানুষ মরেছে, মোমোর ফ্যাক্টরিতে আগুন লেগেছে, আমরা দেখেছি বাজি বানানোর নাম করে কিভাবে ইছাপুর নীলগঞ্জে কিভাবে সেখানে দিনের পর দিন বোম বানানো হতো, সেখানে কত মানুষ মারা গেছে, কত মানুষ বহুতলগুলো আগুন লেগে মারা গেছে। ঠিক সেই ঘটনাই এখানে আমরা দেখছি। প্রথমে তারাপীঠের ঘটনা দেখলাম, তারপরে দেখলাম কলকাতায়। দিনের পর দিন এই জিনিসগুলো কারা চালিয়েছে? তো তৃণমূল পরিচালিত পৌরসভা, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার।
আজকে 100 দিন সরকারের হয়েছে, আজকে আমরা সরকারে আছি, এটা ঠিক, আমরা বিরোধী নয়, আমরা দায়িত্বশীল, আমরা সরকার, কিন্তু এটাও বুঝতে হবে 100 দিনের মধ্যে বিগত 50 দিনের সব পাপকে সাফ করে দেওয়ার ক্ষমতা কারুর নেই। সেখানে দাঁড়িয়ে দিনের পর দিন এই বিষয়গুলো যখন ধরা পড়ছে, ইনভেস্টিগেশনের আওতায় আসছে, সেই বিষয়গুলোকে আমরা ধরছি। পাশাপাশি একটা জিনিস এখন পরিষ্কার, 4 মে 2026-এর পর থেকে আজকের দিন পর্যন্ত কোনো লোক বিজেপিতে যোগদান কিন্তু করেনি, এক্সেপশন 3 জন রাজ্যসভার সাংসদ যোগদান করেছে, সেটা মানতে হবে। লার্জার ইন্টারেস্ট, দেশের স্বার্থে, রাজ্যসভায় সাংসদ বাড়ানোর স্বার্থে হোক, সেখানে হচ্ছে দেশের স্বার্থে হোক, দেশের প্রয়োজনে তাদের নিতে হয়েছে। বেশ, কিন্তু এ বাদ দিয়ে এনসিপিআই একটা আলাদা পার্টি, তারা 20 জন সাংসদ তৃণমূলের যারা ছিল তারা এনসিপিআই তে গেছে, এনসিপিআই তে যোগ দিয়েছে, তারা এনডিএ কে সমর্থন করে, তাদের বিজেপির লোক তারা নয়। আর ঋতব্রত তৃণমূল, তাদের নিতে ভাবা যায় ঋতব্রত সিপিএম এর লোক ছিল, সেই সিপিএম এর লোক ঋতব্রতকে তৃণমূল নিয়ে গেছিল ঘরে, এবার ঘর শত্রু বিভীষণের মতো এখন ঘরে ভাড়াটিয়া হিসেবে ঢুকে ঘরটাই দখল করে নিয়েছে, ঘরটাই দখল করে এখন তৃণমূলটা ওর বলছে। বেশ। এবার তৃণমূল কার, মমতার না ঋতব্রত, সেটা তাদের ব্যবসা, তৃণমূলের কিন্তু অন্তর্দ্বন্দ্বের ব্যাপার। বাংলার মানুষের সেটা মনে আমাদের একটা কি? প্রশ্ন যে ভালো তৃণমূল এই কনসেপ্টটা কোথা থেকে এলো? দেখুন, ভালো ভালো তৃণমূল তৃণমূল নিয়ে মানে আমাদের রাজ্য সভাপতি পরিষ্কারই বলেছেন, তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা, কুচকুচে সাদা আর ধবধবে কালো। তো এই যে উনি বলে দিয়েছেন, তো তৃণমূলে ভালো টালো কিছু না, উনি প্রথম বিষয়টা রসিকতার ছলেই বলেছিলেন ভালো তৃণমূল। এবার তৃণমূলের মধ্যে এখন তৃণমূল ভেঙেছে, 2-3টে ভাগে বিভক্ত। এবার তৃণমূলের নিজেদের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলের কোন গোষ্ঠী নেতা ঋতব্রত, আরেক গোষ্ঠী নেতা মমতা ব্যানার্জি, কে তাদের মধ্যে কি করবে, তার সঙ্গে বিজেপির কি সম্পর্ক, রাজ্য সরকারের কি সম্পর্ক। আর সৌজন্যতা রাজনীতি অবশ্যই থাকবে, আলাদা আলাদা রাজনীতি করলে একসাথে বসে চা খাওয়া যাবে না, একসাথে কথা বলা যাবে না, হাত মেলানো যাবে না, এই কালচারে তো আমরা বিশ্বাসী নই। রাজনীতির জায়গায় রাজনীতিরা কোথায় হবে, যখন আপনি মঞ্চে দাঁড়াবেন বিরোধী পক্ষকে আক্রমণ করবেন তার কর্মকাণ্ড নিয়ে, তাকে ব্যক্তিগত আক্রমণ করার তো কোনো প্রয়োজন নেই। আপনি রাজনীতি মিটিংয়ে হবে, মিছিলে হবে, সংসদ ভবনে হবে, বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে হবে, মাঠে ময়দানে হবে, কিন্তু রাজনীতির নামে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা, কাউকে ব্যক্তিগত ক্ষতি করা, কারোর মুখ দেখা দেখি না করা, আমার থেকে অন্য সংস্কৃতি অন্য পার্টির লোক হলে তার আমরা মুখ দেখবো না, যে কথা জ্যোতিপ্রিয় মল্লিক একসময় বলেছিল, এই কালচার তো আমরা পশ্চিমবঙ্গে আনতে চাই না। আমরা একটা উদারতার কালচার আনতে এই চাই। আগুনের যে ম্যাসাকারাস যে দুটো ঘটনা ঘটলো, এর জন্য বাম সরকার যেরকম দায়ী, তার সাথে একইভাবে কিন্তু তৃণমূল সরকারও দায়ী। তৃণমূল বেশি দায়ী, বেশি দায়ী, তৃণমূল বাম এটা কম করেছে দায়ী। জায়গায় জায়গায়, আপনি দেখুন না, একটা জায়গা না, জায়গায় জায়গায় যেখানে যেটা পেয়েছে ব্যাঙের ছাতার মতো হোটেল গজিয়ে উঠেছে, হোটেলের মধ্যে তৃণমূলের নেতারা সব মধুচক্রের ব্যবসাও চালাতো, এটাও আপনাকে বলে রেখেছি। কৌস্তব চট্টোপাধ্যায়, আমি শুধু বলবো যে ভালো লাগলো ও কথা শুনে, ও বিজেপি করছে, ছোট ছেলে ভালো, কিন্তু ও একটা জিনিস আমি বিজেপি নেতাদের মুখে এটা শুনি, ওই 34 বছর আর 15 বছরটা বলে না, তারা ওই আরও আগে থেকে শুরু করে কংগ্রেসের সময় থেকে, ও কংগ্রেসটা বাদ দিয়ে গেছে, কারণ বিজেপিতে তো সব তৃণমূল থেকে আর কংগ্রেস থেকেই এসছে, ও কংগ্রেসটা বাদ দিয়ে গেছে, ভালো, সেটা ভালো, নতুন শুনলাম এটা, কংগ্রেসটা শুনতে পেলাম না, গরু রচনার মতো ওটা শুনি। 2 নম্বর কথা, একটা কথা বললো খুব ইম্পর্টেন্ট, ও কথা ঠিকই বলেছে, 15 বছর সময় পশ্চিমবাংলা খুব খারাপ অবস্থায় গেছে, খুব জোর দিয়েছে, কিন্তু 15 বছরের 8 বছর 8.5 বছর কিন্তু শুভেন্দু অধিকারী ও তৃণমূল কংগ্রেসই ছিল। এখন ওই কি ওই যে বিরাটির, বিজেপি এখন লাইন নামিয়েছে, বিরাটির সঞ্জীব 17 সালে পার্টি থেকে, আমাদের পার্টি থেকে এক্সপেল, যেমন ঋতব্রত বললো সিপিআইএম এর, সেরকম ঋতব্রত যদি সিপিআইএম এর হয়ে থাকে, আর যদি সঞ্জীব ও বিরাটির কাউন্সিলর, ওই যে ওখানে পানিহাটির কাউন্সিলর যদি সিপিআইএম এর হয়ে যায় এক্সপেল হয়ে যাওয়ার পরও, তাহলে শুভেন্দু অধিকারীও কিন্তু বিজেপির না, প্রাক্তন তৃণমূলের, এটা 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আমি শুধু রাজনৈতিক কচকচানির মধ্যে থাকতে চাইছি না, আমি স্যার যে কথা বলেছেন তার সাথে আমি 100% একমত। নোংরা রাজনীতি, মানে রাজনীতির কচকচানি কে কার কারে দোষ দিবে এটা ইম্পর্টেন্ট নয়। আমরা দেখেছি পশ্চিমবাংলা, কিন্তু দেখেছি, ও আমার সাথে একমত হবে, নীলাভ ও একমত হবে, পশ্চিমবাংলা কিন্তু এই জিনিসও আমরা দেখেছি, বাসন্তী কলোনি জ্বলছে, বাসন্তী কলোনি পুড়ছে, ফায়ার ব্রিগেড আটকে দিয়েছে তৃণমূলের অটো ইউনিয়ন, তৃণমূলের এমএলএ-কে দিয়ে, এও পশ্চিমবাংলায় দেখেছি। এটা হতে পারে না, এটা রাজনীতি এই জায়গায় যেতে পারে না। কাজেই আমি বলবো যে আজকে সরকারে 3 মাস হলো বিজেপি এসছে, মানে যে আমরা কেউ চাই না এরকম ধরনের ঘটনা রিপিট করুক। অতীতে এরকমটা হয়েছে, বাংলায় একজনের চাকরি কনফার্ম করার জন্য বাংলার ছেলেমেয়েদের চাকরি নষ্ট করে দেওয়া হয়েছে। কি বলা হলো, টাটার নুন বর্জন করুন, টাটার প্রোডাক্ট বর্জন করুন। বিক্ষোভ করতে যাচ্ছেন কিসে করে তৃণমূলের নেতারা? টাটা সুমো গাড়িতে করে।
সব তো দেখেছি। আর স্যান্ডউইচ খাওয়া অনশনে বিজেপি নেতারা এসে উপস্থিত হয়েছিলেন, আমরা তো দেখেই, মনে আছে তো। টাটা গেল সানন্দে, পিসি নাচেন আনন্দে, দিদি নাচেন আনন্দে, তখন সানন্দের মুখ্যমন্ত্রীর নাম আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ, যাই হোক, আমি একটা কথা বলবো, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে এই মির্জা গালিব স্ট্রিটের থেকে ঢিলছোড়া দূরত্বে হচ্ছে ফায়ার ব্রিগেডের মেন ভবন। মেন ভবন, right? হ্যাঁ, দেরি করে এলো কেন, কি কারণে? নিউ মার্কেট থানায় ট্রান্সফার হওয়ার জন্য, ওসি হওয়ার জন্য কত টাকা দিতে হয়? যে কালচার তৈরি করে দিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, যে কালচার তৈরি করে গেছে, সেই কালচারের থেকে বেরোতে হবে। পারবেন কি পারবেন না, সেটা প্রাক্তন তৃণমূল নেতারা যারা বিজেপিতে গেছেন আর পুরনো বিজেপি নেতারা যারা বিবেক সেজেছেন তারা ঠিক করবে। বেশ, আমি মিস্টার দেবনাথ আমরা বিরতি নেব, কিন্তু তার আগে আপনাকে টেকনিক্যালি জিজ্ঞেস করি যে আপনি এত দায়িত্ববান দায়িত্ব সামলেছেন, প্রাক্তন ডিসি ফায়ার, আপনি সিআইএসএফ এর, আপনার সাজেশন কি হবে? অর্থাৎ সরকারের কাছে, ফায়ার ডিপার্টমেন্টের কাছে, সিএসসির কাছে, যারা ট্রেড লাইসেন্স ইস্যু করে কর্পোরেশন, তাদের কাছে, তারা এখন ভিজিট করছে, তার লাইসেন্স ক্যান্সেল করছে, তারা হোটেল বন্ধ করে দিচ্ছে, কিন্তু ইতিমধ্যেই দুটো বড় ম্যাসাকার হয়ে যাওয়ার পর যাতে আগামী দিনে না হয়, তার জন্য আপনি কি সাজেস্ট করবেন? ইমিডিয়েট অ্যাকশন কি নেওয়া উচিত? দেখুন, কৌস্তুভবাবু যেটা বললেন, লোকের জীবন নিয়ে রাজনীতি করে তো লাভ নেই কিছু। একটা মার্ডার হলে আমরা সব অনেক কিছু উঠে পড়ে লেগে যাই, এ পার্টি ওকে দুষছে, একে দেখাচ্ছে, কত কিছু হল্লা হচ্ছে, মিটিং হচ্ছে, মারপিট হচ্ছে সব, কিন্তু একটা ফায়ারে 8-10 জন মরে যাচ্ছে, এটা কি মার্ডার না? একদম, এটা ডেফিনেটলি মার্ডার। স্যার, আমি একটা কথা জিজ্ঞেস করবো, মানে হ্যাঁ, বলুন। টেকনিক্যাল পয়েন্ট আপনাকে জিজ্ঞেস করছি। মানে আমি একটা জিনিস দেখেছি, আগুনে যা লোক মারা যায় না, তার থেকে ধোঁয়ায় বেশি সাফোকেশন হয়ে মারা যায়। দেখুন, এর থেকে রিলিফ পাওয়ার টেকনিক্যাল উপায় কি? আগুনের ডাইরেক্ট বার্নিংয়ে হ্যাঁ। খুব কম মারা যায়। হ্যাঁ, সাফোকেশন। স্ট্যাটিস্টিক্স দেখা গেছে প্রায় 95% to 98% লোক ডিউ টু সাফোকেশন। সাফোকেশন মিনস ইনহেলেশন অফ টক্সিক ফিউম। কার্বন মনোক্সাইড থাকে। কার্বন মনোক্সাইড প্লাস ইলেকট্রিক্যাল ফায়ারে কি হয়, যে পিভিসি কেবলটা যখন জ্বলে, পলিভিনাইল ক্লোরাইড জ্বললে তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফিউম তৈরি হয়, রাইট, হিউজ করোসিভ। আর এমনি অর্ডিনারি যেটা কম্বাস্টেবল ম্যাটেরিয়াল যেগুলো জ্বলছে, সেগুলো জ্বললে যদি পার্শিয়াল বার্নিং হয়, সেখানে কার্বন মনোক্সাইডের হিউজ জেনারেট হয়, যেটা জ্বলে যাওয়ার কথা ছিল। যেমন আমরি হসপিটালে হয়েছিল, আমরি হসপিটাল জ্বলে কেউ মারা যায়নি, মারা গেছে কিন্তু ডিউ টু দিস ইনহেলেশন অফ টক্সিক ফিউমস। এর জন্য মুক্তি পেতে হলে, দেখুন, এর মুক্তি পাওয়া আমার প্রত্যেকটা বিল্ডিংয়ের ফায়ার লোড ক্যালকুলেশন করতে হবে, আমার কোন ফ্লোরে কতটা ম্যাটেরিয়াল থাকা দরকার ফ্লোর এরিয়া অনুযায়ী। 2 নম্বর, ফায়ার রিটার্ডেন্ট কোটিং, যেমন কার্টেনও ফায়ার রিটার্ডেন্ট কোটিং হয়। ইলেকট্রিক কেবল, লো ফ্লেম ফায়ার রিটার্ডেন্ট কেবল পাওয়া যায়, অথবা ফায়ার রিটার্ডেন্ট কোটিং করে দেওয়া যায়। এগুলো কেউ চিন্তা করছে না হোটেলে। আপনার যতটা সম্ভব কম্বাস্টেবল ম্যাটেরিয়াল কম ইউজ করা উচিত। আপনার পার্টিশনগুলো করা হচ্ছে প্লাইউডের, করছে তো কম্বাস্টেবল, হাইলি কম্বাস্টেবল। একটাতে লাগলো রাবার ইউজ করা হচ্ছে অনেক জায়গাতে ডেকোরেশনের জন্য। এগুলো দেখতে হবে, যদি আমার স্মোক জেনারেট কম করতে হয়, ফায়ার লোড ক্যালকুলেশন এসেনশিয়াল। সেটা কিন্তু ফায়ার লোড ক্যালকুলেশন, হ্যাঁ, ফায়ার লোড ক্যালকুলেশনে পার্টস, ওটা একটা ফর্মুলা আছে, ওগুলো ডিটেলসে আমি যাচ্ছি না। প্রত্যেকটা কম্বাস্টেবল ম্যাটেরিয়ালের ক্যালোরিফিক ভ্যালু দিয়ে তৈরি করা হয়। সেটা হলে আমার স্মোক মিনিমাম করা যাবে, প্লাস সঙ্গে সঙ্গে স্মোক ভেন্টিং সিস্টেম কি আছে, ন্যাচারাল ভেন্টিং অ্যান্ড মেকানিক্যাল ভেন্টিং, স্মোক এক্সট্রাক্টর সিস্টেম। সেই সিস্টেমটা যদি অ্যাক্টিভেট হয়, অনেক জায়গাতে দেখা যাচ্ছে আছে সিস্টেম কিন্তু কাজ করছে না। কারণ বিল্ডিংয়ের মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ইন দ্য ইভেন্ট অফ ফায়ার, অর্ডিনারি নর্মাল ইলেকট্রিক্যাল সাপ্লাই ডিসরুপ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ইমার্জেন্সি সাপ্লাই নেই ম্যাক্সিমাম বিল্ডিংয়ে। ইমার্জেন্সি সাপ্লাই না হলে আপনার তো টোটাল বিল্ডিংটা যদি ডার্ক হয়ে যায়, ইমার্জেন্সি লাইট যদি না থাকে করিডোরে পার্টিকুলারলি, যেটা আমরা এনবিসিতে আছে, আমরা রিকমেন্ড করি যে ফায়ার এক্সিট সাইন অ্যান্ড অল্টারনেট পাওয়ার ব্যাকআপে, ব্যাটারি ব্যাকআপ হোক যেটা হোক, এই যে করিডোরে লাইটিং থাকতে হবে সিস্টেম, তাকে বেশ, লোক যেতে পারে। আমরা আগুন যেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ আপনারা আতঙ্কিত, আমরা সেটাই চেষ্টা করছি যাতে আপনাদের ইনফরমেটিভ হয়, আপনারা জানতে পারেন কি করা দরকার, কি করা দরকার না। যদি আপনি কোনো হোটেলে যান, যে জিনিস ঘটেছে, অভিশপ্ত জিনিস ঘটেছে, চতুর্গৃহ হয়ে গেছে হোটেল, আমরা চাইবো কোনোদিন এই জিনিস না ঘটে।
যদি অ্যাক্সিডেন্টালি ঘটে কি করা দরকার, ইনস্ট্যান্ট কি করবেন যদি আগুন লাগে কিংবা আপনি জানতে পারেন ফায়ার অ্যালার্ম না বাজে, ধোঁয়া অর্থাৎ কার্বন মনোক্সাইড কিন্তু সব থেকে বেশি পয়জনাস, এই নিয়েই আমরা আলোচনা করছি। মিস্টার দেবনাথ, খুব সংক্ষেপে বলবেন সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এরকম একটা সিচুয়েশন ক্রপ আপ করে তাহলে প্রথম কি করা উচিত, ইনস্ট্যান্ট কি করা উচিত বলুন। দেখুন, আপনি এটা বলার আগে আমি আরেকটু বলে দিই, আমরা যারাই কোনো হোটেলে যাই, হোটেলে গিয়ে আমাদের জেনারেলি আমরা কি করি, ভিতরে রুমে দেখি বেডশিটটা কীরকম আছে, বাথরুমটা কীরকম আছে, কিন্তু আমরা দেখি না ওই ফ্লোরের মধ্যে ফায়ার ইমার্জেন্সি ডোর কোন দিকে আছে, ইমার্জেন্সি এক্সিট কোন দিকে আছে, বেশ, ইমার্জেন্সি ফ্লোর প্ল্যান যেটা আছে, ফ্লোর প্ল্যানটা কোথায় আছে সেটা আমরা জানি না। হোটেলের রুমের ভিতরে দরজার মধ্যে দেয়া থাকে, আমরা এটা পড়ি না কখনো। তা একবার টোটাল ফ্লোরটা ভিজিট করে দেখা উচিত যে আমি ইমার্জেন্সি হলে কোথায় যাব। আচ্ছা, এবার হলো ইমার্জেন্সি ফায়ার হবে না সেটা বলা যায় না, টোটালি জিরো বলা যায় না, কিন্তু যদি ফায়ার হয় আর যদি স্মোক হয় তখন কি করবেন। 1 নম্বর, যে ফায়ার এক্সিট আপনার যদি জানা থাকে ভালো, না হলে যে হোটেলের মধ্যে হ্যাঁ বলুন বলুন। হোটেলের মধ্যে যে এক্সিট ডিরেকশনাল সাইনেজ দেওয়া থাকে, যেগুলো অটোগ্লো অন্ধকারও জ্বলবে, সেই সাইনেজ দেখে যতটা স্মোক ফিল্ড হলেও মোটামুটি 12 ইঞ্চি পর্যন্ত ফ্রম ফ্লোর আপনি ব্রিদেবল এয়ার পেতে পারেন। যদি কোনো রুমাল বা টাওয়েল ভিজিয়ে নেন, নাকে দেবেন, ক্রলিং করে আপনাকে বেরোতে, হাঁটতে যাবেন না। দাঁড়ালেই কিন্তু স্মোক একবার ইনহেল হলে আপনি আর হাঁটতে পারবেন না। ওকে, ক্রলিং করে এক্সিট ডোরের কাছে যাবেন, ওখান দিয়ে স্টেয়ার কেস দিয়ে বেরিয়ে যাবেন, ক্রলিং বলতে আপনার মুখে, হামাগুড়ি দিয়ে। ওকে বেশ, ক্রলিং, ক্রলিং, বেশ হ্যাঁ, বেশ। হামাগুড়ি দিয়ে। আর যদি ভিজা রুমাল ধোঁয়াটা থাকে, আসলে ধোঁয়াটা উপরের দিকে বেশি থাকে, নিচের দিকটা কম থাকে। হ্যাঁ ব্রিদেবল থাকে মোটামুটি। আর ভিজে রুমাল থাকলে ভিজে রুমালটা নাকে দিয়ে নেবেন, বেশ। তাহলে আপনার অতটা প্রবলেম হবে না। এটা হলো। আর যদি হোটেল যদি অ্যাকচুয়ালি ফায়ার অ্যাজ পার এনবিসি তৈরি হয়, তাহলে এক্সিট যেটা আছে ইমার্জেন্সি এক্সিট বা স্টেয়ার কেসগুলো কখনোই কিন্তু আগুন লাগলে আপনারা লিফট ইউজ করবেন না। ওকে, নর্মালি স্ট্যান্ডার্ড প্রসিডিউর হলো ফায়ার হলে ফায়ার অ্যালার্ম বাজলে লিফট উইল বি গ্রাউন্ডেড, লিফট কিন্তু নিচে চলে যাবে। আপনাকে এক্সিট যেটা স্টেয়ার কেস আছে, ইমার্জেন্সি স্টেয়ার কেস, সেগুলোতে স্মোক চেক ডোর থাকে। আপনি একবার স্টেয়ার কেসে যদি ঢুকে যান, ইউ আর সেফ, স্টেয়ার কেস দিয়ে হেঁটে বেরোতে পারবেন। ওকে, কিন্তু আপনাকে জানতে হবে স্টেয়ার কেসটা কোথায় আছে। যেটা আমি বললাম, আমাদের প্রথম হোটেলে যাওয়ার পরে আমাদের নিজস্ব একটা কর্তব্য থাকে, রেসপন্সিবিলিটি, উচিত যে আমি এই যে আছি এই ঘরে, আমার তো অজানা যায়, নতুন এসছি, এখানে কিছু ইমার্জেন্সি হলে আমাকে কোন দিক দিয়ে বেরিয়ে যেতে হবে। ভীষণ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আমরা চাইবো যে আপনারা যখন যাবেন, এই যে ইনফরমেশনগুলো আমরা দিলাম আজকের এই পর্ব থেকে, আপনারা কিন্তু শুনবেন এবং এটা কিন্তু ফলো করবেন যদি কোনোদিন প্রয়োজন হয়। আমরা এবার পরবর্তী যে টপিকে যাব, আপনারা জানেন যাদবপুর নিয়ে কিন্তু এই মুহূর্তে যাদবপুরেই আছে, যাদবপুরেই আছে। দিন বদলেছে, নতুন সরকার এসছে, 100 দিন পেরিয়ে গেছে, কিন্তু যাদবপুরের যা ট্র্যাডিশন আগে ছিল এখনো তাই আছে। কেন বলছি, কারণ আপনারা জানেন যে রণক্ষেত্র পরিস্থিতি, আমরা যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, দেখুন একদিকে এবিভিপি, অন্যদিকে এসএফআই, গেটে লাথি মারা থেকে শুরু করে পতাকা পরানো থেকে শুরু করে যাদবপুরে যা ঘটছে রণক্ষেত্র অবস্থা। আমরা এই নিয়ে ডিসকাশনে ঢোকার আগেই আপনাদের সামনে আমরা ডাবল উইন্ডোতে চালাবো যাদবপুরের এমএলএ শর্বরী মুখার্জি এবং সিপিএম নেতা, বাকযুদ্ধ চলছে, সৃজন ভট্টাচার্য, পাশাপাশি ডাবল উইন্ডোতে কে কি বলেছে শুনুন। আপনি সামহাও বুঝতেও পারেন, একদম 1 ঘন্টার মধ্যে অনির্বাণ, সাগ্নিক সরকার, অলিভ দাস, রহমান মল্লিককে যাদবপুর থানায় সারেন্ডার করতে বলুন। তা না হলে আমি কিন্তু জুটাকে হুঁশিয়ারি করলাম। টিচার্স ইউনিয়ন, আপনারা মদত করছেন, আপনারা দেশ বিরোধী এই সমস্ত সংগঠনগুলোকে, টুকরে টুকরে গ্যাংগুলোকে আপনারা মদত করছেন। আমি কিন্তু হুঁশিয়ারি দিলাম, যাদবপুরে এগুলো সহ্য করব না। সৃজন, আপনি যদি এই 4 জনকে 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় হাজির করতে পারেন, ভালো, সারা রাত তাণ্ডব চালাবো আমি। কোথায় লুকিয়ে রাখবেন? কটা ছেলে আপনাদের বলুন? গোটা যাদবপুর এক হয়ে গেছে, কটা ছেলে আপনাদের? কজনকে পারবেন বাঁচাতে?
আমি আসছি যাদবপুর ইউনিভার্সিটিতে। যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরো হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিক ভাবে। যদি তারা ঠিক হয় তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের। কি অসুবিধা আছে? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। দেখুন, যাদবপুরেই আছে, আমরা পাশাপাশি কিন্তু ডাবল মিনিটে চালালাম। কৌস্তব দা, আপনার কাছে আসবো। যাদবপুরের বিধায়ক সর্বরী মুখার্জি কিন্তু বলছেন আপনারা দেশ বিরোধী, অর্থাৎ এসএফআই যারা ওখানে করেছে, যা ভ্যান্ডালিজম করেছে, পুরোপুরি কিন্তু দোষ হচ্ছে এসএফআই এর। এবং সৃজন ভট্টাচার্যকে কিন্তু ওপেনলি বলছেন, ক্যামেরার সামনে বলছেন, যেখানেই থাকুক না কেন নাম দিয়ে দিয়ে বলছেন যদি সামনে না আসেন যেখান থেকে খুঁজে কিন্তু বার করবেন। বলুন কৌস্তব চট্টোপাধ্যায়। প্রথম হচ্ছে আমি ওই যাদবপুরের বিধায়কের ভঙ্গিমায় কথা বলতে পারবো না, ক্ষমা করে দেবেন আমাকে। উনি যেভাবে হাত ফাত ছড়িয়ে কথা বলছিলেন রাত্রিবেলা 12টা সাড়ে 12টার সময় নিমন্ত্রণ ছিল, সেজে গুজে যেভাবে চিৎকার চেঁচামেচি করছিলেন, ও আমার করা যায় না। সুজনদার মধ্যে কোথা থেকে গেলো, সৃজনই বা কোথেকে গেলো? আচ্ছা, উনি তো বিশিষ্ট অভিনেত্রী, ভালো উনি অভিনয় করেন, আমি ওনার সিনেমা দেখিনি কিন্তু অভিনেত্রী, উনি বিধায়ক হয়েছেন। এখন মুশকিল হচ্ছে জানতে হবে তো যাদবপুর ইউনিভার্সিটি, তার সাথে যাদবপুর বিধানসভার কোনো সম্পর্ক নেই। ও যাদবপুর বিধানসভায়, যাদবপুর ইউনিভার্সিটি নয়, একটা ইটও যাদবপুর বিধানসভার নয়। যাদবপুর ইউনিভার্সিটি আসলে কসবা বিধানসভায়। হঠাৎ উনি কেন পৌঁছে গেলেন, উনি কেন দায় দায়িত্ব নিলেন, আমি বুঝতে পারলাম না। এক, তুই হচ্ছে বুদ্ধিজীবী হলেই জীবী মানে বোঝা যায় না। উনি বলছেন এই পেছন থেকে বের করে দাও, এখন কোনো জীবী নেই। জীবী মানে কি? ওখানে কি জীবী মিটিং হচ্ছিল? আপনি মনে করেছেন, উনি মনে করেছিলেন গভর্নিং বডি মিটিং, না ওটা জেনারেল বডি মিটিং। জেনারেল বডি মিটিং যে কেউ ডাকতে পারে। এখন বুদ্ধিজীবী হলেই তো জীবী মানে বোঝা যায় না। আমার খুব ভয় হয় জানেন তো, মানে এই ভদ্রমহিলা যদি দমদমের বিধায়ক হতো তাহলে কেলেঙ্কারি হতো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যাদবপুরের বিধায়ক, তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন। কাকে পাশে নিয়ে প্রেস কনফারেন্স করলেন? যার 34 বছর 7 মাস বয়স, নিখিল দাস, 2014 সালে একটি মেয়েকে অ্যাটেম্প টু রেপ, তারপর জেল হয়েছিল। সেই নিখিল দাস এখন এবিভিপির নেতা, তাকে নিয়ে ওই সর্বরী প্রেস কনফারেন্স করলেন। 34 বছর বয়স, 2 বছর আগে বিয়ে হয়েছে, আমি বলে দিলাম। কিন্তু মুশকিল যে আমার খুব ভয় হয়, এই সর্বরী দেবী যদি দমদমের বিধায়িকা হতেন তাহলে উনি প্লেন চালাতে চলে যেতেন। হয়তো দমদমের যদি বিধায়িকা হতেন তাহলে এয়ারপোর্টে প্লেন চালাতে চলে যেতেন। যাদবপুরে বিধানসভার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি না, যাদবপুর বিধানসভার ঘটনা, উনি চলে গেলেন। আমি জানি না কেন চলে গেলেন, উনি বলতে পারবেন। আবার কাকে নিয়ে প্রেস কনফারেন্স করছেন? নিখিল দাসকে নিয়ে প্রেস কনফারেন্স করছেন। আমি অন্য কোনো কথা বলবো না, আমি আপনার সাথে একমত নই। যাদবপুর আছে, যাদবপুরেই থাকবে সেন্টার অফ এক্সেলেন্স। এই নরেন্দ্র মোদীর সরকারও 4 বার এই বিগত বছরগুলোতে ওকে প্রাইজ দিয়েছে। যেখানে পড়াশুনো থাকবে, যেখানে মেধার চাষ হবে, যেখানে যুক্তি থাকবে, যেখানে মুক্ত মন থাকবে, যেখানে রিজনিং থাকবে, সেখানে বিজেপির পছন্দ হবে না। কিছু করার নেই তো, বিজেপির পড়াশোনা জানা ছেলে মেয়েদের পছন্দ হয় না, কি করবো বলুন? আজকে দেখলাম দিলীপ ঘোষ, উনি বলেছেন সার্জিক্যাল স্ট্রাইক হবে যাদবপুরে। আরে সার্জিক্যাল স্ট্রাইকের অপেক্ষায় তো করে আছি আমরা, পাকিস্তানে কখন সার্জিক্যাল স্ট্রাইক হবে? ডোনাল্ড ট্রাম্প তো থামিয়ে দিলেন নরেন্দ্র মোদীকে। হাউডি মোদি, আর মোদির হয়ে ক্যাম্পেন করে এলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দেখলাম ভারতের প্রধানমন্ত্রী একজন রাজনৈতিক নেতার হয়ে ভোটে ক্যাম্পেন করে এলেন, প্রথম কোনো প্রধানমন্ত্রী কাজ করেননি। বেশ কৌস্তব দা, আমি শেষ করিনি, আমি মাঝে তো কথা বলবো না। আমি বলবো যে যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু না, যেখানে রিজনিং আছে, যেখানে পড়াশোনা আছে, যেখানে যুক্তি আছে, যেখানে মন আছে, যেখানে কথা বলার জায়গা আছে, সেখানটাকে বিজেপি ধ্বংস করতে চায়। ওরা নন্দলাল বসুর নাম শোনেনি, কেন ওদেরকে দোষারোপ করছেন? ওদের কাছে নন্দলাল বসুও যা, জ্যোতি বসুও তাই, নেতাজি সুভাষচন্দ্র বসুও তাই, তাই নেতাজির মূর্তি ভাঙে। বেশ, আমি নীলাভা ব্যানার্জির কাছে আসবো, কিন্তু তার আগে কৌস্তব দা যার নাম বললেন, রাজ্যের আর এক মন্ত্রী দিলীপ ঘোষ, সার্জিক্যাল স্ট্রাইক কি বলেছেন শুনুন। অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন, একটু উল্টা পাল্টা। তবে এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ
এটা চলতে দেওয়া যাবে না কোথাও। যখনই এরকম কিছু হয়েছে বাকিরা প্রতিবাদও করে না। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশ বিরোধী গতিবিধি বা স্লোগান উঠে একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। না, তাহলে এই সার্জিক্যাল স্ট্রাইকটা কি, এটা কিন্তু বাংলার মানুষ জানতে চায়। বাংলার মানুষ পরিষ্কার জানতে চায় আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। নীলাভ ব্যানার্জি, সার্জিক্যাল স্ট্রাইক কোথায় হবে? দেখুন, প্রথমত একটা জিনিস আমরা সবাই জানি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা, সেটাকে নিয়ে তো সারা পৃথিবীতে সমাদৃত ছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটাকে নষ্ট করেছে কারা? বাম, অতি বামরা দিনের পর দিন। এবং 15 বছর তৃণমূল আমলে এদেরকে কার্যত মদত দেওয়া হয়েছে। এই জন্য যাদবপুরে দিনের পর দিন কি কালচার চলেছে? দিনের পর দিন মদ, গাঁজা, হেরোইন এগুলো খেতে ওখানে বসে, তারপর খাট পেতেছে, ওখানে আরো সুন্দর সুন্দর মানে অ্যাডাল্টদের খেলনা পাওয়া যায়, কন্ডম পাওয়া যায়, প্রচুর জিনিস। মানে একটা শিক্ষাঙ্গনকে কিভাবে নষ্ট করতে হয় বাম, অতি বামপন্থী এদের থেকে শেখা উচিত। আর বামপন্থী আর নন্দলাল বসুর কথা বলছে, নন্দলাল বসু সম্বন্ধে একমাত্র বামপন্থীরাই জানে, এটা ওনারা ভাববেন না, আমরাও জানি, সারা বাঙালিরা জানেন, সারা দেশের লোক জানে। কিন্তু বামপন্থীদের এই এসএফআই, ডিএফআই বা সিপিএম এর কোনো পার্টি অফিসে গেলে আপনারা নন্দলাল বসুর কোনো ছবি দেখবেন না, আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো ছবি দেখবেন না। কাদের ছবি দেখবেন? লেনিনের দেখবেন, কার্ল মার্কসের ছবি দেখবেন। যাদের সঙ্গে ভারতবর্ষের কোনো সংস্কৃতির সম্পর্ক নেই, যাদের সঙ্গে পশ্চিমবঙ্গের সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, তাদের ছবি আছে, অথচ কোনো ভারতীয় মনীষীদের ছবি নেই। কেন? কোনো সিপিএম এর পার্টি অফিসে আজকের দিনে দাঁড়িয়েও তারা স্বামী বিবেকানন্দের ছবি তো লাগাতে পারবেন না। তারা কেন লাগাতে পারবে না? তার কারণ হচ্ছে তারা এখনো ভারতবর্ষকে মানতে পারেনি। এরা এখনো মস্কোয় পড়ে রয়েছে, রাশিয়ায় পড়ে রয়েছে, চীনে পড়ে রয়েছে। এবং অবাক হয়ে দেখলাম বামপন্থীদের রক্তের মধ্যে একটা দেশদ্রোহিতার কিভাবে কালচার ঢুকে গেছে। দেখুন, কোনো কিছুর নেই এর মধ্যে। সেখানে কোথায় ভারত, পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে টেনে আনলো? তার কারণটা কি? তার কারণ ভারত অপারেশন সিঁদুরের সময়, আপনার সময় কিন্তু আমি কিছু কথা বলি, অপারেশন সিঁদুরের সময় ভারত যেভাবে পাকিস্তানের মধ্যে ঢুকে গিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়েছে, এতে করে বামপন্থীদের মধ্যে ভয়ঙ্কর জ্বালা হচ্ছে। তৎকালীন সময় বামপন্থীদের রাজ্যসভার সাংসদ ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এখন বসছেন আইনজীবী, তিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন কি তখন পার্লামেন্টে দাঁড়িয়ে, যে এর সঙ্গে ভারতীয়ত্বের কোনো সম্পর্ক, হিন্দুত্বের আছে। আরে থাকলেও বা বামপন্থীদের কি অসুবিধা? সেদিন ওইখানে দাঁড়িয়ে যাদেরকে মারা হয়েছিল, জঙ্গিরা যাদের মেরেছিল, তাদের কিন্তু ধর্ম পরিচয় জেনে জেনে মেরেছিল। সেই হত্যার সঙ্গেও ধর্মীয় যোগ ছিল এবং তার যোগ্য জবাব দেওয়া হয়েছে এবং তার নাম অপারেশন সিঁদুর দেওয়া হয়েছে। সেই অপারেশন সিঁদুর নামকে প্রত্যেকটা ভারতীয় সমর্থন করেছে। সেখানেও বামপন্থীদের মধ্যে জ্বালা, মানে বামপন্থীদের জ্বালা হয় চীন নিয়ে, পাকিস্তান নিয়ে। বামপন্থীদের আমরা দেখেছি রাস্তায় নেমে তখন বিক্ষোভ করছে কি নিয়ে? পাকিস্তানের সাধারণ কিন্তু নীলাভ, আমার একটা প্রশ্ন, ভারতকে নিয়ে চিন্তা নেই। নীলাভ, আমার একটা প্রশ্ন, যেটা কৌস্তবদার কাছে আসবো। যেটা কৌস্তবদা বললেন, যাদবপুর ইউনিভার্সিটি তো যাদবপুর কনস্টিটিউয়েন্সির মধ্যেই পড়ে না, সেখানকার এমএলএ সেখানে কেন যাবে? বাংলা মানুষ জানতে চায়, বলো সংক্ষেপে বলো। এমএলএ সেখানে শুধু গেছে কেন সেটা কথা না, আমাদের বক্তব্য হচ্ছে কাশ্মীরকে ঠান্ডা করতে পারলে যাদবপুরের মধ্যে তারা যদি মনে করে বিগত 34 বছরের বাম আমল এবং 15 বছরের তৃণমূল আমলে যা যা করেছে, এবার করতে গেলে সার্জিক্যাল স্ট্রাইকও হবে। যে যে ভাষা বোঝে সে ভাষায় তাদের উত্তর দেওয়া হবে এবং লাঠি কিন্তু একটাও থাকবে, লাঠি কিন্তু পিঠে ভাঙবে। সেই জন্য এরা প্রস্তুত। হেসে লাভ নেই, আপনি এখানে ছিল কংগ্রেসে, এখন বিজেপিতে, বলছে লাঠি এখানে ভাঙবে। আমি আপনাকে মানার কথা বলছি, আপনি কি যাদবপুরে আপনাকে হুমকি দিচ্ছে? আপনাকে বলা হয়েছে খুঁজছো তুমি এগিয়ে কোথায় কি পাওয়া গেছে না গেছে দেখিয়ে দেবো। তুমি থামো থামো, তাই বলবো নাকি? না বলবো না, প্লিজ বলুন। আমার কথা হচ্ছে এই যে চলে গেছে পাকিস্তান, চীন, রাশিয়া, আমি তো জানি। আমার কথা হচ্ছে হাফ প্যান্ট পরে ভদ্রলোক ওর গরুর দুধে সোনা খুঁজে পেয়েছিল, এখন নিজের মাথায় খুঁজলে গোবর পাবে, সেই কারণে ও বললো যাদবপুর ইউনিভার্সিটিতে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে। মাথায় গোবর বলে আপনার সবার মাথায় গোবর খুঁজে পান। রাজ্যের একজন মন্ত্রী, আপনি বলছেন তার মাথায় গোবর খুঁজে, আগে মানুষ নির্বাচিত করেছে দাদা, রাজ্যের মন্ত্রী হয়েছে, মাননীয় মন্ত্রী বলুন। আমরা বুদ্ধবাবুকে সম্মান দিই, জ্যোতি বসুকে সম্মান দিই, তারা রাজ্যের প্রশাসনিক পদে ছিল।
প্রশাসনিক পদের একটা সম্মান থাকে। বেশ, কৌস্তবদাকে বলতে আপনি সেটা দিন। দিন, আপনার থেকে এটা আশা রাখি, আপনি একজন শিক্ষিত মানুষ। বেশ, কৌস্তব চট্টোপাধ্যায় বলুন। বলবো হ্যাঁ, প্লিজ প্লিজ বলুন। তো হাফ প্যান্ট পরে ওই যে বললেন না কি যাদবপুর ইউনিভার্সিটিতে সার্জিক্যাল স্ট্রাইক হবে, আর এখানেও যে ওর কথাই বেছে নিলাম, ওর কিছু করার নেই, ওর নেতা বলেছে, নেতার কথাই তো বলতে, অন্য কথা তো বলতে পারবে না। ও তো কালকে বললো যে ওটা এবিপিপি নাকি আমার দলই না, মানে যা বিবেক ভট্টাচার্য ভাষণ দেবেন একরকম আর হবে অন্যরকম, তা বলবো ওটা আমার দল না, ওটা আমার না, ওটা আলবাল ফেরার পাল ছিল আর কি, ওটা এবিপিপি ছিল না আর কি। যাই হোক, এখন এখান থেকে বলবে যে আমি লাঠি দিয়ে মারতে যাবো, এইটা আমি হচ্ছে কিন্তু ব্যবস্থা ভালো করতে শব্দ যাবো, ব্যবহার করেন আমি এক্ষুনি। বললাম দারুণ ব্যবস্থা করতে যাবো। আপনি কি ভাষা ব্যবহার করলেন? আচ্ছা, এই বললাম এই বেশ, বেশ, বেশ। বললাম তো একবার যা বলেছি আপনি গালিগালাজ করছেন। পরিষ্কার বললাম তো এবিপিপি নয়, ওটা অন্য কি ছিল, ভায়ার পাল ছিল। যাই হোক, আমি আপনাকে বলছি, আপনি ভালো করে শুনুন আমার কথা। আপনি হুমকি দিলেন না যাদবপুর ইউনিভার্সিটিতে লাঠি পেটা হবে, সার্জিক্যাল স্ট্রাইক হবে। কাজ করলে তো মারবে। ধন্যবাদ না, ধন্যবাদ আপনি তো ভারতীয়। ধন্যবাদ। আপনি কি মনে করেন হ্যাঁ, আমি আগে ভারতীয়, আমি ভারতীয়, নিশ্চয়ই আপনি আমি ভারতীয়, সেখানে যারা আমি দেশের ভারতীয়। বিরোধিতা করবে তাদের আমি কিন্তু ভারতীয়। ট্রিটমেন্ট দেওয়া হবে। আমি ভারতীয়, ট্রিটমেন্ট দেবেন না, প্রশাসন দেবে। আরে ট্রিটমেন্ট দেবেন, এখন তো ডিম খাওয়া শুরু করেছেন, তোলা সোলা কারা শুরু ডিম হয়েছে, ডিম খাচ্ছে? বিজেপি আপনাদের বিজেপি ডিম ডিম খাওয়া খাচ্ছে, শুরু হয়নি তাই। বিজেপি আরে ডিম আপনাদের 34 বছরের সেই সাইবাড়ি থেকে যদি ফাইল খোলা শুরু হয়, সাইবাড়ি থেকে সাইবাড়ি চলে গেল। মরিচাপি থেকে সাইবাড়ি কত ফাইল তো খোলা 15 বছর আপনারা খুললাম, জানেন? দেখলাম তো ফাইল, কত ফাইল খোলা হলো দেখলাম তো আপনারা ফাইল। জানেন? দুদিন তো তুমি বিজেপি করতে এসেছো, কতটুকু জানো? আরে আপনার তৃণমূল তো কত হয়েছে। হুমকি দিয়েছে, আপনি জানেন? তৃণমূল অনেক হুমকি দিয়েছে, দিয়েছে, তুমি দিয়েছে। হুমকি দিচ্ছ নাকি এটা তো আমাকে? আপনাকে হ্যাঁ? হুমকি তুমি তো দিয়েছে। জুম্মা আমরা দুদিন বলেছি, বিজেপি, আমরা সবে বলেছি। ফেব্রুয়ারি মাসে বিজেপিতে গেছে, ঠিক আছে, হ্যাঁ? ব্যক্তিগত সবে আক্রমণ ফেব্রুয়ারি মাসে বিজেপিতে গেছে, আরে আপনি কি আর করেছেন? জুম্মা দুদিন। আপনারা কি আরে করেছেন? মুশকিলের কথা বলছো তুমি, আমরা বলতে দাও, যাদবপুর তুমি নিয়ে ভালো কথা বলছো না, আপনি আমাকে আক্রমণ কোথায় করেছেন। আক্রমণ করছি, তুমি উল্টো পাল্টা কথা বলছো কেন? আপনি তো আমাকে শোনো ব্যক্তিগত শোনো আক্রমণ কথা করেছেন। শোনো না, বলুন শোনো, না। তুমি জানো না তো, যাদবপুর তাহলে ও বলুক, তাহলে আমরা থাকছি না, দরকার নেই। কৌস্তবদাকে বলতে দাও, তারপর তো আবার আসবো। আরে মুশকিলের কথা Please, হচ্ছে, বলুন বলুন বলুন। তো চীন, পাকিস্তান, রাশিয়া ওখানেও চলে যাবে, এটা ঠিক আছে, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির সম্বন্ধে যে অসভ্যতা আজকে এখানে শুনলাম আর ওখানে মন্ত্রীদের থেকে শুনছি, আমি বললাম তো আমি খুব চিন্তায় ছিলাম, সর্বরী বা দেবী যদি দমদমের বিধায়ক হতেন, উনি প্লেন চালাতে চলে যেতেন। জানেনই না, একটু বিধানসভা সম্বন্ধে জানতে হবে, লোকসভা সম্বন্ধে জানতে হবে, যাদবপুর মানে কি 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 যা ভাষা বললেন, ওখানে কি সব পাওয়া টাওয়া যায়, এসব যা বললেন, আপনারা তার সাথে এত সেন্টার অফ, জেনেছেন, এবার শুনুন এবার এক। এই বললো একদম একদম জেনে গেছে। আচ্ছা, তৃণমূলের মতো। ব্যাপারটা আমি আসবো একদম তোমার কাছে, তৃণমূলের আসবো। মতো। আর আপনি কম জেনে ধান্দাবাজ, আপনি ধান্দাবাজি করে আপনারা কংগ্রেস কি থেকে করেছেন? বিজেপিতে ঢুকেছেন, বেশ করেছেন। কংগ্রেস থেকে আপনি কি বিজেপিতে করেছেন? ঢুকেছেন, Please, personal ক্ষমতা attack, কংগ্রেস থেকে personal বিজেপিতে attack, ঢুকেছেন। please, তৃণমূলের please, please. কংগ্রেস থেকে বিজেপিতে ঢুকেছেন। personal আরে attack, তৃণমূলের বিরুদ্ধে লড়েছি আমরা, তৃণমূলের বিরুদ্ধে লড়েছি আমরা। আমরা লড়েছি তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলকে সরিয়েছি। ফেব্রুয়ারি মাসে এসছো ভাই, বেশ করেছি। তা আপনার কি জ্বালা আছে? আচ্ছা, কৌস্তবদা বড় লাইনটা বলতে দাও, তারপর আমি আবার আসবো। আপনি বলুন, কৌস্তবদা বলুন, কৌস্তবদা বলুন। বলবে গর্বিত সংক্ষেপে কংগ্রেস বলুন, তারপর আমি করতাম, আবার তারপর আসবো। এখন কংগ্রেস ক্ষমতায় নেই তাই বিজেপিতে আইসি, আবার কোনদিন বিজেপি ক্ষমতা না থাকলে তখন অন্য দলে চলে যাবে। ঋতব্রত ধান্দাবাজের আপনাদের নিয়মই। কাছে গেছে। তোমাদের ঋতব্রত, তুমি জুনিয়র রেজ্জাক মোল্লা, তুমি জুনিয়র উদয়ন গুহ, ফেরার কোনো সুযোগ নেই, এটা দেখুন। ফেরার এটা কোনো সুযোগ এমনি- নেই, আপনাদের ফেরার কোনো কাছে সুযোগ নেই, চলে ওয়ান গেছে। ওয়ে আপনাদের ওটা one way, আরে ফেরার কোনো কি সুযোগ one নেই, way, কি two way, সেটা ফেরার সময় কোনো বলবে। সুযোগ নেই, ওয়ান সময় বলবে। ওয়ে সেটা ফেরার সময় কোনো বলবে, সুযোগ আপনি নেই। বলবেন আচ্ছা, না। আচ্ছা, আমি নীলাভ কারুকে কৌস্তবদা, নেওয়া হয়নি। আমি দুজনকে একটু থামাই। মিস্টার দেবরাজ মাঝখানে বসে আছেন, স্বাভাবিক, প্রাক্তন ডিসি ফায়ার, এই তো আগুন জ্বলে গেছে অ্যাকচুয়ালি একদিকে, রাজনৈতিক আগুন অবশ্য। আপনার ওপিনিয়ন নেবো, তপনবাবু, আপনি কিভাবে দেখছেন যাদবপুরে, কাছে আপনি থাকেন, খুব সংক্ষেপে আপনার রিয়াকশন নেবো। দেখুন, রাজনীতি, ছাত্র রাজনীতি আমি জীবনে করিনি, আমি রাজনীতি এখনো করি না, কিন্তু আমি অবজারভেশন রাখি কিরকম চলছে। দেশপ্রেম হলো আমার প্রথম প্রায়োরিটি। এই যে দুজনের কথা শুনলাম, এগুলো তো টোটালি রাজনীতি, শিক্ষার ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এবং যেগুলো হচ্ছে ওখানে জানি না কী জন্য হচ্ছে, পলিটিক্যাল ইস্যু নিয়ে হচ্ছে নাকি শিক্ষা ব্যবস্থার জন্য হচ্ছে। আমার বক্তব্য হলো ছাত্রদের উচিত শিক্ষার উপরে নিজেদেরকে রাখা, শিক্ষা, নিজেদের দেশপ্রেম, নিজেদের কেরিয়ার তৈরি করতে হবে, ওতে কনসেন্ট্রেট করা। এ পলিটিক্যাল ইস্যু নিয়ে মারপিট করা, এগুলো ছাত্রদের, আমি মনে করি ছাত্রদের জন্য এখন উপযুক্ত সময় না। আগে নিজেদের পড়াশোনা শেষ করে নিজেদেরকে এক জায়গায় নিয়ে, হ্যাঁ ডেফিনেটলি শিক্ষার জন্য যদি ওনাদের কোনো ডিমান্ড থাকে, সেটা ইউনিভার্সিটির অথরিটির কাছে সেভাবে ওরা আলোচনায় বসতে পারে, করতে পারে, কিন্তু এই জিনিসগুলো দেখে আমার খুব একটা ইজি ফিল করছে না, আনইজি ফিল করছি।
এটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। ছোট্ট আমি ছোট স্যার, একদম যে কথা সময় বলছেন, শেষ। স্যার correct, স্যার ওয়ান correct। লাইন ওয়ান স্যার লাইন যে কথা বলছি এটা যাদবপুর ইউনিভার্সিটির ভেতরের ব্যাপার না। ওয়ান লাইন। দু ধরনের সিস্টেম হয় যাদবপুরে ভর্তি করার, একটা হচ্ছে এন্ট্রি পাস, একটা গেট পাস। কেউ গেট টোপকে ঢোকার চেষ্টা করেন। জিবি হচ্ছিল, জিবিতে 2014 সালের একজন লোক 34 বছর বয়স এবিভিপি করে, যে মলেস্টেশনে জেলে গেছিল 2014 সালে, এখনো পরে সেখানে। বেশ, তা সে one line, অসভ্যতা করে বাস। বাইরের বিধায়কদের নিয়ে গিয়ে বেশ, 300 বেশ, লোক নিয়ে বেশ, বাইরে গিয়ে বেশ, হুলিগানিজম বেশ, করেছে। বেশ, বেশ। ভেতরের সাথে করে কোনো বেশ, সম্পর্ক কৌস্তব নেই। দা- ভেতর বরঞ্চ এক হয়ে গেছে, ভালোই হয়েছে। বেশ বেশ। কৌস্তব দা, নীলাবত, দুজনকেই আমরা চাই যাদবপুরে মানুষ পড়াশোনা করতে যায় এবং ওখানে করছে। পড়া কিন্তু মানুষের তাই, স্বপ্ন, সেটা তো excellent। সেটা এক্সিস্ট করুক। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে কিন্তু মানুষ নতুন সরকারকে ভোট দিয়েছে। নীলাভ, কৌস্তব দা এবং মিস্টার দেবনাথ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে থাকবার জন্য। আমরা কিন্তু যা যা আজকে ডিসকাস করলাম আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য একটু থাকুন কেটিভি বাংলা। নমস্কার।